পুতুল ডায়েরি, ভালোবাসার কুড়ে ঘর, তোমার আমার কল্পনার রাজ্য। সুইট ডোমের নাম শুনেছিস কখনো? গতকাল রাতভর মুষলধারে বৃষ্টি হয়েছে এই দিকটায়, তাও দিবালোকে সূর্য উদয় হয়নি। চারিদিক কেমন গুমট হয়ে আছে, যেন যেন টুয়াইলাইট। উপন্যাসের সেই মেঘের চাদরে ঢাকা বৃষ্টির স্নাত ছোট্ট শহর ফ্রক। পৃষ্ঠলা ভাঙাচোরা রাস্তায় যত্রতত্র জমে আছে বৃষ্টির জল। জমে থাকা সেই তুচ্ছ নোংরা জল পায়ে মারিয়ে পথচারীরা গন্তব্যের দিকে হেঁটে চলেছে নির্বিঘ্নে। সারারাত বৃষ্টি হওয়ার দরুন শহরের রাস্তায় ভেজা মাটির সোদা গন্ধটা বেশ সুস্পষ্ট। এই গন্ধটা নাকে এলে চারিদিকের সবকিছু আপনা আপনি সতেজ মনে হয়। লোকাল বাসের কর্নারের সিটটায় বসে কানে ফোন নিয়েই ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়া বৃষ্টি স্নাত যান্ত্রিক শহরটার দিকে চেয়ে চেয়ে লম্বা শ্বাস নিল ঈশানী। আজ বহুদিন বাদে ওর মনটাও সতেজ লাগছে, যদিও বা অসহায় চোখে মুখের কোথাও সেই সতেজতার লেশ মাত্র নেই। মৃত হরিণীর মতো নীলরঙা চলচল চোখের মণি দুটো তখনও বাসের জানালা ভেদ করে বাইরের নিবদ্ধতার। এমন সময় হুট করে উত্তর প্রশ্নটা করে বসে ফোনের অপর প্রান্তের মানুষটা। আঠার মতো মানুষ কাঁদাকাটি করে দাঁড়িয়ে আছে লোকাল বাসে। প্রতিদিন সকালে কর্মস্থলে পৌঁছানোর এই কঠিন যুদ্ধে কেউ কাউকে এক চুলো ছাড় দিতে নারাজ তারা। বাসটা ঠেলাগাড়ির মতন ঠ্যাক ঠ্যাক করে সামনে এগোচ্ছে। এমন একটা অসহনীয় বিরক্তিকর সময় ফোনের মধ্যে এই ধরনের গল্প জুড়ে দেওয়া কেবল জিসানের দ্বারাই সম্ভব। এর বাইরে গিয়ে যদি ভাবতে হয় তাহলে হয়তো ছেলেটা ঈশানীকে বিরক্তিকর পরিস্থিতিতে সামান্য কমফোর্ট করার চেষ্টাই চালাচ্ছে। ওই জন্যই এসব এসব দার্শনিক কথাবার্তা বলা আর কি। ঈশানী যে মেয়ে, বুক ফাটবে তো মুখ ফুটবে না ওর। দেখা গেল প্রতিকূল পরিস্থিতিতে নিজের অসহায়তা কাউকে প্রকাশ করতে না পেরে নিঃশব্দে কেঁদে ভাসাবে দু চোখ। আর জিসান কখনোই চাইবে না ওই সুন্দর জলজলে নীলকান্তের মতো চোখ জোড়া বেয়ে একটা ফোঁটাও ক্ষুদ্র অশ্রুকণাও ঝরে পড়ুক। অনেকক্ষণ ধরে নিষ্প্রভ চোখে বাইরে চেয়ে থাকলো। মাত্রই লোকাল বাসের ধাক্কায় ফ্রম ছুটে গেল ঈশানের। ও পাশ থেকে একটু কাইকুই করে উঠতে ফোনের অপর প্রান্ত থেকে উদ্বিগ্ন কণ্ঠে জিসান বলে ওঠে। ঈশা, শুনতে পাচ্ছিস? নিজেকে ঠিকঠাক করে শান্ত স্বরে জবাব দিল ঈশা। হ্যাঁ শুনছি, বল। ঈশানীর কথার মধ্যে উষ্ণতা ছিটে ফোটারে। কথাবার্তা তো দূরে থাক, ও হাসলো কেন যেন মনে হয় ভীষণ দুঃখী একটা মেয়ে জোর করে হাসার চেষ্টা করছে। মেয়েটা একটু বেশি অন্তর্মুখী স্বভাবের। জিসানের অবশ্য গত 6 মাসে অভ্যাস হয়ে গিয়েছে, তাই ঈশানীর এমন নির্জীবতাকে পাছে হাঁটিয়ে পুনরায় প্রশ্ন ছড়ে জিসান। বলছি যে সুইট ডোমেনের নাম শুনেছিস কখনো? লোকাল বাসে ঠ্যাক ঠ্যাক আওয়াজ, মানুষের অসহনীয় কোলাহল আর গিজগিজ করা পরিবেশ সকল কিছুকে মুহূর্তেই দৃশ্যপট থেকে এক ধাক্কায় বের করে দিয়ে জিসানের কথায় ফ্রু কুঁচকাল ঈশানী। শব্দটা আজই বোধ হয় প্রথম শুনল ও, তাই কিছুটা ধাতস্থ হয়ে উল্টো প্রশ্ন করে বসল জিসানকে সুথল। সুইট ডেমন, এটা আবার কি? কোনো ভয়ঙ্কর জন্তু জানোয়ার নয় তো? ঈশানী বোকা বোকা কথা নিঃশব্দে হাসল জিসান। মেয়েটা একটু বেশি সরল, অথচ ভাবখানা এমন দেখায় যেন ও সব কিছু জেনে বসে আছে। সাহায্যের জন্য কাউকে প্রয়োজন নেই ওর। বাইরের জগতে নিজেকে স্ট্রং দেখাতে গিয়ে বারবার হোঁচট খায় মেয়েটা, তবুও কারো কারো কাছে নিজের দুর্বলতা অপারগতা স্বীকার করে না কখনোই। পাছে না আবার মানুষ ধরে ফেলে ও আসলে কঠোর নয়, বরং দুর্বল আর অন্তর্মুখী একটা মেয়ে। কারো সাথে চোখে চোখ রেখে কথা বলার সাহস ওর ছোট্ট কলিজাতে নেই। কিন্তু জিসান তো সুকৌশলী আর বুদ্ধিমান। ঈশানীর কোল্ডনেস আর দুর্বলতা বের করে ফেলতে খুব বেশি সময় লাগেনি ওর। সে যাই হোক, আপাতত ওই সব চিন্তা না করে ঈশানীর প্রশ্নের জবাব দিল জিসান মৃদু হেসে বলল, আরে না, এরা কোনো জন্তু জানোয়ার কিংবা আলাদা কোনো প্রাণী নয়। এরা আমাদের মতোই মানুষ। আমাদের আশেপাশে তাদের অবস্থান। তারা খুব করে মানুষকে ম্যানুপুলেট করে আর আকর্ষিত করতে পারে, কিন্তু দিন শেষে তাদের আসল রূপ হয় ডোমেনের মতোই ভয়ানক আর কুৎসিত। জিসানের কথা শেষ হতে না হতে বাস এসে থামলো চাঁদের হাসি সাইনবোর্ড টাঙানো ক্যাফেটেরিয়া ঠিক সামনে। মানুষের ঠেলাঠেলি সহ্য করে বাস থেকে নেমে যেতে যেতে ঈশা বলল,
তোর ডাবল মিনিং কথার মানে আমি বুঝি না জিসান। আমাকে এসব বলে লাভ নেই, কারণ আমার জীবনে ওসব সুইট ডেমন টেমন আসার কোনো সম্ভাবনা নেই। কি করে বুঝলি সম্ভাবনা নেই? কথা বলতে বলতে বাস থেকে নেমে রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে পড়ল ঈশা। ফুটপাতে দাঁড়িয়ে রাস্তার অপর পাশে ফুটন্ত তাজা ফুলের ইনডোর প্ল্যান্ট আর চাঁদের ডেকোরেশন দিয়ে সাজানো অত্যাধুনিক ক্যাফেটার দিকে দৃষ্টিপাত করে ও ঠিক সেখানে ক্যাফের সামনে কানে এয়ারপোর্ট লাগিয়ে পকেটে হাত গুঁজে শটান দাঁড়িয়ে আছে জিসান। ওদের মাঝে প্রশস্ত হাইওয়ে রাস্তা, প্রতি সেকেন্ড অন্তর অন্তর সেখান দিয়ে চলাচল করে অসংখ্য দূরপাল্লার গাড়ি ঘোড়া, আর বরাবরই গাড়ি যাতায়াতের ফলে বাতাসের ঝাটকায় এলোমেলো হয়ে যায় ঈশানীর জামা কাপড় চুল সবকিছু। তবুও কেন যেন বেশ ভালো লাগছে এই দমকা হাওয়া। আজ সূর্যের তেজ নেই, মেঘের চাদরে ডেকে আছে পুরো আকাশ। হয়তো তাই জন্য অন্যান্য সময় হলে হয়তো জিসানের আগ বাড়িয়ে করা প্রশ্নের কোনো উত্তর দিতই না ঈশা, কিন্তু আজ দিল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে শুকনো মুখে ঈশা জানালো, কারণ আমার পরিচিতদের খাতা শূন্য প্রায়। এই জীবনে হাতে গোনা কয়েকজন মানুষ ছাড়া পুরো দুনিয়াটাই আমার কাছে অচেনা জিসান। আর না তো আমি আগ বাড়িয়ে চিনতে চাই কাউকে, কারণ আমার মনে হয় মানুষকে যত চিনতে যাব ততই জটিল হবে পৃথিবী। জীবনের সমীকরণ দ্বিগুণ পোক্ত হয়ে উঠবে। আমি গণিতে বেশ কাঁচা, জীবনের এত ধারালো সমীকরণ মেলানোর ধৈর্য আমার নেই। তার চেয়ে বরং নিজের জগতে একা থাকাটাই সবচেয়ে শ্রেয়। এখন তুই বল আমায়, আমি যদি মানুষের সাথে মেশার আগ্রহ নাই দেখাই, কোনোরূপ চেষ্টাই না করি, তাহলে সেই সুইট ডেমন আমাকে ম্যানিপুলেট করবেটা কিভাবে? ঈশানীর এত এত যুক্তি নিচে চাপা পড়ে পিষে গেল জিসানের দার্শনিক চিন্তাধারা, যার দরুন ও টপিকটা বদলেই ফেললো তৎক্ষণাৎ। কথা ঘুরিয়ে পড়ল, রাস্তা পাওয়াতে পারবি নাকি আমি এগিয়ে আসবো? জিসানের এই ধরনের গার্জেনের মতো করে অধিকার দেখিয়ে বলা কথাবার্তা মোটেও পছন্দ নয় ঈশার। ওকে কেউ দুর্বল ভাবছে, ওর ভেতরে সত্তাটাকে কেউ টেনে হিঁচড়ে বের করতে চাইছে। এই বিষয়গুলো ভাবলে মস্তিষ্কের পারদে পারদে আন্দোলন করে উঠে এক অন্য ঈশানে, অনেকটা রাগী আর কঠোর মনোভাবের মেয়ে। নিজের অসহায়ত্ব আর দুর্বলতা নিয়ে কথা বললে এতটুকুতে কেমন আত্মসম্মানে লেগে যায়। ভেতরের ঈশানীর খ্যাপাটে বাঘিনীর মতো তেতে উঠে মেজাজ খানা। ভেতরটা তৎক্ষণাৎ মাত্রাতিরিক্ত ক্রোধে চিরবিড়িয়ে উঠলেও বাইরের নরম তনুসত্তাটা সামলে নেয় সেসব। চোখে মুখে কিছুটা থমথমে ভাব করে জিসানের মুখের উপর কথায় ছুঁড়ে মারে ঈশা। তোকে অনেকবার বলেছি জিসান, আমি ছোট বাচ্চা নই, নিজের খেয়াল নিজে রাখতে পারি আমি। তুই আমাকে যতটা বোকা আর দুর্বল মনে করিস, আমি ততটাও দুর্বল নই। পরিবারকে ফেলে এই চিটাগং শহরে গত 6 মাস ধরে একা একাই আছি। যেভাবেই হোক টিকে তো আছি, আর ভবিষ্যতেও নিজের খেয়াল নিজেই রাখতে পারবো আমি। এখন ফোন রাখ। এক নাগারে কথা শেষ করে নিজের কলটা কেটে দিল ঈশা। অতঃপর খুব ভয় পায় সামনে পা বাড়ালে রাস্তা পার হওয়ার উদ্দেশ্যে। প্রতিদিনই এই হাইওয়ে রাস্তাটা পার হয়ে গিয়ে কলিজার পানি শুকিয়ে যায় ঈশার। কাজে যেতে লেট হয় শুধু এই কারণেই। তবুও বুকের মাঝে অদম্য সাহস যুগে কলিজা হাতে নিয়ে প্রতিদিনই এই কাজ করে ঈশা। কিন্তু বিধিবাম ওই যে সত্যি দুনিয়ার চোখে দুর্বল আর বোকা প্রকৃতির সেই প্রমাণস্বরূপ একটা প্রাইভেট কার হুট করে ঈশানের শরীরে রাস্তায় জমে থাকা লিটার খানিক ময়লার পানি ছিটকে দিয়ে সাই করে চলে গেল চোখের পলকে। ময়লা পানি শরীরে পড়ার সঙ্গে সঙ্গে চোখ মুখ কুচকে গেল ঈশার। একটা বিরক্তিকর দিনের সূচনা বোধহয় এমন করেই হয়। শরীরে এঁটে থাকা লং টপস, ডেনিম প্লাজো, ওড়না সবকিছু নোংরা হয়ে গিয়েছে মুহূর্তে। ঈশার এমন নাজেহাল অবস্থা দেখে না চাইতে ঠোঁটের আগে এক টুকরো হাসি খেলে গেল জিসানের। মনে মনে বলল, কি দরকার আমার সামনে এমন স্ট্রং সাজার? তুই যে ভীত হরিনি সেটা আমি ভালো করে জানি, বুঝতেও পারি। কারণ তোর ভেতরে দুর্বলতা আর ভীতি সমস্ততা মুখে স্বীকার না করলেও তোর মাদকের মতো নীলচে কালো চোখের মনি দুটোই তার স্পষ্টতা ধরে রাখে। ক্যাফেতে ফিরে ওয়াশরুমে ঝুঁকে হাত মুখ আর জামাটা কোনো মতে পরিষ্কার করে বেরিয়ে এসে খাকি কাপড়ের অ্যাপ্রনটা গলায় ঝুলিয়ে কোমরের পেছন থেকে বেঁধে নিল ঈশা। তারপর রেশমের মতো চুলগুলো একটা ক্ল্যাচারের সাহায্যে বেঁধে দ্রুত চলে গেল
কফি মেকারের কাছে। ততক্ষণে জিসানও অ্যাপ্রন পরে সবগুলো কফির অর্ডার টুকে নিয়ে কাগজটা দ্রুত হস্তে এগিয়ে দিল ঈশার নিকট। আর এখান থেকেই সূচনা হয় আরেকটি ব্যস্ত দিনের। পতেঙ্গা সি বিচ থেকে মাত্র মিনিট 5 দূরত্বে অবস্থিত চাঁদের হাসি নামক এই ক্যাফেতে গত 6 মাস ধরে চাকরি করছে ঈশানী। জিসান আগে থেকেই পার্ট টাইম করতো, এখনো ও পার্ট টাইমই করে, কিন্তু ঈশানীর ডিউটি চলতে থাকে সকাল থেকে রাত অবধি। ঈশানীর মতো অন্তর্মুখী আর চুপচাপ স্বভাবের মেয়ের সাথে জিসান নামক বাচাল ছেলেটার বন্ধুত্ব যে কি করে তৈরি হলো সেটা এক প্রকার রহস্যই বলা চলে। অবশ্য এই বন্ধুত্বের পেছনে শতভাগ অবদান শুধু জিসানের, ঈশানীর অবদান শূন্যের কোঠায়। আপনি মনের টান তৈরি না হলে সহজে কারোর সাথে মিশতে পারে না ও, যার দরুন নিজের চারিদিকে তৈরি করে রাখে অদৃশ্য এক শক্ত প্রাচীর। কিন্তু মন যদি কাউকে সে অদৃশ্য গণ্ডি পার হওয়ার জন্য একবার সায় জানিয়ে দেয়, তবে শত চেষ্টা করেও তার উপর অনীহা তৈরি করতে পারে না ঈশা। ওর স্বভাবটাই এমন, ভেতরের সত্তাটা কখন যে কার জন্য কোমল হয়ে খোলস ছাড়িয়ে এক নিমিষেই বেরিয়ে আসে তা নিজেও খুব একটা ঠাউর করতে পারে না ঈশানী। প্রথম দিকে সেই অদৃশ্য গণ্ডিতে বাধা প্রাপ্ত হয়ে জিসানও ধারে কাছে ঘেঁষতেও পারেনি ওর। জিসান জানে না ঈশানীর এমন অন্তর্মুখী আর ভীত হওয়ার কারণ, তবে এই স্বভাবের কারণে যে মেয়েটার সবার অপছন্দের তালিকার শীর্ষে সেটাও ভালো মতোই বুঝতে পারে। তবে আশ্চর্যের ব্যাপার হলো এত মানুষের অপছন্দের শীর্ষে ব্যক্তিটি হয়ে ঈশানীর কিছু যায় আসে না খুব একটা। কিন্তু এত কিছুকে ছাপিয়ে সবার অপছন্দকে গ্রাহ্য না করে জিসান ঠিকই সেই অদৃশ্য গণ্ডি পার হয়ে দূরত্ব ঘুচিয়েছিল নীল চোখের এই অদ্ভুত মেয়েটার সঙ্গে। ভেতর নরম স্বভাবের ভীত মেয়েটাকে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন কাজে সাহায্য করা থেকে শুরু করে সবসময় ছায়ার মতো ওর পাশ থেকে ঈশানীকে নিজের কাঠিন্যতার শক্ত খোলস থেকে বের করে বন্ধুত্বের কোঠায় নিয়ে আসা এতটাও সহজ ছিল না জিসানের জন্য। যদিও এখনো অনেকটাই রসভেদ করা বাকি পড়ে আছে, তবে ঈশা যে জিসানকে নিজের বন্ধুর তালিকায় ঠাঁই দিয়েছে সেটা জিসান উপলব্ধি করতে পারে বেশ ভালো মতোই। ভয়টাও অবশ্য সেইখানেই, মেয়েটার উপরে কঠিন হলে ভিতরে নরম কাদামাটি, মনটা একদম সরল। এই রহস্যময় নিশ্চয় পৃথিবীতে একা চলতে গিয়ে যদি সত্যি মুখোশের আড়ে থাকা সুইট ডোমেন নামক কোনো কুৎসিত শয়তানের পাল্লায় পড়ে নিজের সর্বস্ব হারিয়ে ফেলে ঈশা, তখন কি হবে? শুধুমাত্র এই একটা বিষয় নিয়েই ভয় হয় জিসানের, ভয়। টুরিস্ট এরিয়ার পাশে অবস্থিত হওয়াতে চাঁদের হাসি নামক ক্যাফের কাস্টমার অভাব হয় না কোনো কালে। তবুও যদি প্রশংসা করে বলতে হয় তো গত 6 মাসে এই ক্যাফের কাস্টমারের সংখ্যা গুনে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। মালিকের ব্যবসা লালে লাল। অবশ্য এমনটা হওয়ারও কথা, ঈশা মেয়েটা অসাধারণ কফি বানায়। একবার জিসান ঈশাকে বেশ কড়া গলায় জিজ্ঞেস করেছিল, পড়াশোনা তো করিস না, তাহলে ভবিষ্যতে করবিটা কি? ঈশা তখন মৃদু হেসে জবাব দিয়েছিল, আমার তো বিগ প্ল্যান, জয়া আন্টির মতো এরকম একটা কফি হাউস খুলবো। তারপর তোর আমার মতো কয়েকজন তুচ্ছ কর্মচারী রেখে শুয়ে বসে আরামসে লাখ লাখ টাকা কামাবো। পরে আবারও নিজেই বলেছিল, হাস্যকর রাইট? প্রত্যুত্তরে জিসান বলেছিল, মোটেই না, আমি আসি তো তোর পাশে। ব্যাস, আগুনে ঘি ঢালার জন্য এতটুকুই যথেষ্ট ছিল। জিসানকে যে ঈশার অপছন্দ তেমনটা নয়, কিন্তু ওর অতিরিক্ত অধিকার বোধ বরাবরই অন্য কিছুর ইঙ্গিত দেয় ঈশার মস্তিষ্কে, যেটা ঈশার একটুও পছন্দ নয়। ও চায় না নিজের দুর্বলতা দেখিয়ে জিসানের করুণা পেতে, আর না তো বন্ধুত্বের বাইরে গিয়ে জিসানের সঙ্গে অন্য কোনো সম্পর্কে জড়াতে। কারণ ঈশার মতে জীবনে চলার পথে সত্যিকারের বন্ধুত্বের বজ্র প্রয়োজন, যা ওর জীবনে খুব রেয়ার। তাই গোটা জীবন তল্লাশি করে খুঁজে পাওয়া হাতে গোনা দু একটা বন্ধুকে এভাবে হারাতে চায় না ঈশা। যদিও বা ঈশার বেশ সন্দেহ, যেখানে ওর মতো চুপচাপ একগুঁয়ে স্বভাবের মেয়ের সাথে কেউ মিশতে চায় না, সবাই কোল্ড নয়তো মূর্তি বলেই মুখ ফিরিয়ে নেয়, সেখানে জিসান বন্ধুত্ব পাতানোর জন্য একেবারে হাত ধুয়ে লেগেছিল ঈশার পেছনে। ওই জন্যই তো হয়তো জিসানকে এখনো সেভাবে আপন কিংবা কাছের ভাবতে মনের মাঝে সংশয়
কাজ করে ঈশার। তাই তো বন্ধু হয়েও জিসান আর ওর মাঝে মনের দূরত্ব অসীম। জিসান অবশ্য এটা মনে করে না। জিসানের মতে ঈশা আমার বন্ধু, তার মানে ওর উপর আমার অনেকটাই অধিকারবোধ রয়েছে। দুপুরের দিকে লাঞ্চ ব্রেক শেষ হতে ঈশা যখন নতুন উদ্যমে কফি বানাতে শুরু করে, ঠিক তখনই জিসান এসে জানায় ক্যাফের মালকিন জয়া আন্টি এসেছেন। জিসানের মুখে কথাটা শুনে বেশ খুশি হলো ঈশা। জয়া আন্টির সঙ্গে ওর দরকারি কথা আছে বলে জিসানকে কফি মেকারের সামনে দাঁড় করিয়ে রেখে তাড়াহুড়ো করে সামনে ক্যাশ কাউন্টারের দিকে এগিয়ে যায় ও। জয়া আন্টি তখন মুখের লালায় আঙুল ভিজিয়ে টাকা গণায় খুবই মনোযোগী। দেখতে শুনতে ভীষণ সুন্দর, দুধে আলতার রং সটর্থ এই জয়া আন্টি ভারী মিশুক মহিলা। ক্যাফের প্রত্যেকটা কর্মচারীর সঙ্গে তার ভাব গলায় গলায়, অথচ গত 6 মাসে ঈশার সঙ্গে প্রয়োজনের বাইরে একটা কথাও হয়নি তার। কি করেই বা হবে? মেয়েটা ভারী চুপচাপ। ক্যাফেতে ঢুকে সারাদিন একটা কথা বলে কিনা সন্দেহ, যার দরুন জয় আন্টির খুব একটা পছন্দ নয় ঈশাকে। পছন্দ হওয়ার কথাও তো নয়। ক্যাফেদের মতো একটা সুন্দর জায়গায় হাসি দিয়ে মন ফুলানো কথার জোয়ারে কাস্টমারদের মন জয় করতে না পারলে সে আবার কেমন ধরা কর্মচারী। নির্ঘাত মেয়েটার হাতে কফি মারাত্মক সুস্বাদু, নয়তো একে বহু আগে কাজ থেকে ছাঁটাই করে দিতেন তিনি। সে যাই হোক, আপাতত কিছু বলতে চায় মেয়েটা, সেটাই শোনার পালা। ঈশাকে দেখতে পেয়ে টাকা গোনা বন্ধ করলেন জয়া আন্টি। নিজের মোটা ফ্রেমের চশমার উপর দিয়ে ফ্রুকুচকে খানিকটা বিরক্তি সুরে ঈশাকে শুধালেন, কিছু বলবে? হ্যাঁ সূচক মাথা নাড়া ঈশা। জয়া আন্টি পুনরায় নিজের কাছে মনোযোগ দিয়ে বললেন, বলে ফেলো। কয়েক দফা ঢোক গিলে জিভ দিয়ে শুষ্ক অধজোড়া ভিজে ঈশা বলে উঠছে, আসলেই আন্টি মা জরুরি তরফ করেছে, কাল একটু বাড়ি যেতে হবে। তোমার বাড়ি যেন কোথায়? জি, কক্সবাজার। জয়া আন্টি বুঝদারদের মতো মাথা দোলালেন, অতঃপর গম্ভীর গলায় বললেন, গত 1 মাসে কতগুলো ছুটি নিলে সে খেয়াল আছে? তীব্র সংকোচ থমথমে হয়ে গেল ঈশার মুখ, তবুও গলার মাঝে অনেকটা শক্তি জুগিয়ে বলল, তখন খুব অসুস্থ ছিলাম আন্টি, জ্বর হয়েছিল, আর এখন তো বাড়ি যাব। ঈশার কথার পাছে জয়া আন্টিও আর কিছু বলবে তার আগেই ওপাশ থেকে জিসান ছুটে এসে বলল, হ্যাঁ আন্টি, আমি জানি ঈশার জ্বর ছিল। জিসানের কথা দীর্ঘশ্বাস ছাড়ল জয়া আন্টি। প্রত্যেকবারই কোনো না কোনো ঝামেলা থেকে এই মেয়েটাকে বাঁচানোর জন্য উঠে পড়ে লাগে জিসান। ব্যাপারটা মোটে পছন্দ নয় ভদ্রমহিলার, কিন্তু কিছু বলতেও পারে না তিনি, কারণ জিসান ছেলেটা তার অত্যন্ত স্নেহের। জিসানের আকুতি ভরা মুখের দিকে থেকে চোখ সরিয়ে জয়া আন্টি থমথমে গলায় বলেন, ঠিক আছে, যেতে পারো, তবে জলদি ফিরে এসো। ঈশা মৃদু হেসে ঘাটটা সামান্য কাত করে জানায়, ঠিক আছে আন্টি। কথা শেষ করে ঈশা আর জিসান সেখান থেকে প্রস্থান করে জিভ দিয়ে আঙুলের ডগা ভিজিয়ে নতুন উদ্যমে টাকা গুনতে আরম্ভ করেন জয় আন্টি। ঈশা ভেতরে চলে যায়, জিসান ওর পেছন পেছন যেতে যেতে শুধ হলো। হঠাৎ বাড়িতে কেন যাচ্ছিস? হাঁটার গতি থেমে গেল ঈশার। বাড়িতে কেন যাচ্ছে সেটা তো ও নিজেও জানে না। মা নামক ব্যক্তিটি জড়ি তলব করেছে তাই যাচ্ছে, এর বাইরে তো কিছুই জানা নেই ওর। মায়ের সাথে কথা বাড়িয়ে জানার যে খুব একটা ইচ্ছে রয়েছে তেমনটাও কিন্তু নয়, কারণ ওর মা তো সবার মায়ের মতন মমতাময়ী নয়। ঈশা অবশ্য মনে করে দোষটা ওর নিজেরই, ওর ভাগ্য খারাপ বলেই তো উপরওয়ালা ওর কপালে নিঃস্বার্থভাবে ভালোবাসার মতন কাউকে জুটিয়ে দেয়নি, যে চোখ বন্ধ করে পুরো দুনিয়া উজাড় করে ভালোবাসার সব ঈশাকে উগড়ে দিবে, যে দুনিয়ার জন্য ঈশাকে নয় বরং ঈশার জন্য দুনিয়াকে তছনছ করে দেবে। কিন্তু আফসোস, জন্মদাত্রী মায়ের কাছ থেকেও নিঃস্বার্থ দুনিয়া উজাড় করা ভালোবাসা পায়নি ঈশা, কারণ ওর দুর্ভাগ্য উপরওয়ালা ওকে একজন স্বার্থপর মা দান করেছেন। ভেতরে ভেতরে মায়ের উপর এক আকাশ সমা রাগ আর অভিমান পুষে রাখলেও বাইরে সেটা প্রকাশ করার ক্ষমতা কিংবা সাহস কোনোটাই নেই ঈশার। অজ্ঞতাই ওর জীবনে মায়ের কথাই হলো শেষ কথা। কি হলো, কিছু বল। জিসানের প্রশ্নে ধ্যান ভাঙে ঈশার, তবে জিসানকে উত্তর দেওয়ার কোনো রূপ প্রয়োজন বোধ করলো না ও উল্টো তেজ দেখিয়ে পড়ল, ঈশা তোকে কতবার বলেছি আমার ব্যক্তিগত বিষয়ে নাক গলাবি না জিসান। নিজের ভালো মন্দ নিজের খেয়াল রাখতে পারি আমি, আমাকে বাচ্চাদের মতো ট্রিট করা বন্ধ কর। আশ্চর্য, রেগে গেলি কেন হঠাৎ? অ্যাপশন খুলে নিজের টোটো গুছিয়ে নিতে নিতে বলা, জয়া আন্টির সামনে আমার হয়ে ওকালতি করবি না কখনো আর।
তোর এসব অধিকার বোধ আমার বাড়াবাড়ি মনে হয়। আমার মতে বন্ধুদের এতটাও লিমিট ক্রস করা উচিত নয়। জিসান ফ্রিকুসিয়ে কিছুটা বিরক্তি স্বরে বলল, আমি হেল্প না করলে তো তুই তো ছুটি পেতি না, তবুও এমনভাবে বলছিস। হাতের ঘড়িতে এক ঝলক পরক করে ব্যাগ সমেত ক্যাফে থেকে বেরিয়ে যেতে যেতে ঈশা বলে, ছুটি না পেলে নাই, কিন্তু আমাকে দুর্বল ভেবে একদম করুণা দেখাতে আসবি না। আর আরে ভাই, আমি তোকে করুণা কেন দেখাতে যাব আজই? তাহলে কিসের এত অধিকার বোধ তোর? ঈশার করা ঝাঁঝালো প্রশ্নের সম্মুখীন হয়ে হুট করে বালুঝড় থেমে যাওয়ার মতো থেমে গেল জিসান। সত্যি তো, কিসের এত অধিকার বোধ ওর? ও আসলে কি চায় এই ইন্ট্রোভার্ট মেয়েটার কাছ থেকে? ঈশার মতো মেয়ের মাঝে তো নিজের প্রতি ভালোবাসার উষ্ণতা খুঁজে পাওয়া নিছকই স্বপ্ন মাত্র। তাহলে মেয়েটার প্রতি কেন এত উতলা জিসান? আদতে কি চায় ও? গত 10 মিনিট ধরে একই জায়গাতে এখনো ঠায় দাঁড়িয়ে রয়েছে জিসান আর ঈশা। সে তো সেই কখনই বেরিয়ে গিয়েছে ক্যাফে থেকে। কি রে, হঠাৎ জামা কাপড় গোছাচ্ছিস যে? কোথাও যাচ্ছিস? নিজুমের প্রশ্নের ঘাড় ঘোরালো ঈশা। দেখল পড়ার টেবিলে বসে বসে মনোযোগ দিয়ে অ্যাসাইনমেন্ট করছে নিঝুম। তার ফাঁকে ফাঁকে এই কথাটা বলছে মাত্র। নিঝুম ঈশার একমাত্র রুমমেট আর একমাত্র কাছের মানুষ, যার কাছে কোনোদিনও ঈশাকে শক্ত খোলসে মুড়িয়ে থাকতে হয় না, বরং ঈশার কমফোর্ট জোন হলো নিঝুম। মেয়েটা বেশ মেধাবী, চট্টগ্রাম ভার্সিটিতে ইংলিশ বিষয়ে 2য় বর্ষে পড়েছে সে। মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় সারাদিন ভার্সিটির টিউশন এই নিয়েই জীবন চলে যাচ্ছে তার। তবে হাজার ব্যস্ততার মাঝেও নিজের অন্তর্মুখী বেস্ট ফ্রেন্ডের ভালো মন্দ খেয়াল রাখতে কখনো ভোলে না সে। ঈশা নিজুমের দিকে ঘাড় ঘুরিয়েই বলল, খেয়েছিস তুই? ঈশার কথায় অ্যাসাইনমেন্ট থেকে চোখ সরিয়ে ঈশার দিকে তাকে প্রশস্ত হাসলো নিঝুম। মনে মনে ভাবলো অত মেয়েটা প্রচন্ড উষ্ণ হৃদয়ের, কিন্তু সবাইকে প্রকাশ করতে পারে না। কি অদ্ভুত। পর মন থেকে বেরিয়ে মুখ ফুটে জবাব দিল নিঝুম। হ্যাঁ খেয়েছি, কিন্তু কোথায় যাচ্ছিস বললি না তো? ঈশা নিজের সিঙ্গেল বেডটাতে পদ্মাসন করে হয়ে বসল। মা তলব করেছে, কাল যেতে হবে। ঈশার কথা শুনে এক প্রকার ঝটকাই খেল নিঝুম। তড়িঘড়ি করে ঘুরে তাকে উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, আন্টি ডেকে পাঠিয়েছে, তার মানে ভেজাল আছে। আবার হয়তো তোকে ছেলের বাড়ির লোকের সামনে শখ সেজে বসতে হবে। ঈশা মাছি তাড়ানোর মতো করে হাত নাড়িয়ে বলল, কথা ধুর, চিন্তা নেই। আমারই অদ্ভুত নীল রঙের চোখের মণি দেখে কেউ আমাকে পছন্দ করবে ভেবেছিস? সবাই বলবে সাপের বাচ্চা। শেষ করে জোরপূর্বক হাসলো ঈশা, কিন্তু নিঝুম ওর কথার তীব্র প্রতিবাদ করে বলল, মোটেই না, তোকে তো এই নীল চোখে একটু বেশি আকর্ষণীয় দেখায়। কি সুন্দর জলজলে চোখ তোর, পুরোই হলিউড হিরোইন। আমার তো মনে হয় তোর এই নীল চোখের জন্যই সবার আগে জিজু তোর প্রেমে পড়বে। ঈশা মৃদু হেসে কাঁথা মুড়ি দিয়ে শুতে শুতে নিঝুমকে বলল, হয়েছে, আর জ্ঞান দিতে হবে না। আমি ভালো করেই জানি এই চোখ আমার জন্য অভিশাপ। এই চোখ দেখে নাকি আবার কেউ প্রেমে পড়বে। হাস্যকর। নিঝুম কটমট করিয়ে বলল, তুই একটু বেশি জানিস। এই চোখ তোর আশীর্বাদ বলে দিলাম আমি। ঈশা নিয়ে টেবিল ল্যাম্পটা নিভিয়ে দিয়ে চোখ বুঝতে বুঝতে বলল, আশীর্বাদ নাকি অভিশাপ সেটা কালই বোঝা যাবে। তোকে আপডেট জানাবো। এখন প্লিজ ঘুমোতে দে। বাংলার বর্ষপঞ্জিকাতে এখন আষাঢ় মাস চলমান। চারিদিকে বর্ষার ঘন ঘটা। গ্রামগঞ্জ, হাওর বাওর সব ডুবে আছে বন্যার পানিতে। সাগরের পানি বানভাসি হয়ে ফুলে পেঁপে থই থই করছে বেলাভূমি। শহরের যান্ত্রিক জীবনে বর্ষার প্রভাব খুব একটা চোখে না পড়লেও গ্রাম কিংবা মফস্বল এলাকাগুলোতে মারাত্মক প্রভাব ফেলে। ঈশানীদের বাড়িটা মফস্বলের সমুদ্র সৈকত থেকে বেশ খানিকটা কাছে হওয়ায় বাড়ির পিছঠালা সরু রাস্তা আর ঘাস আবৃত। ছোট্ট ছোট্ট লনে জল জমে গিয়েছে চারিদিকে। কর্দমাক্ত হয়তো বিকেলের দিকে রোদ উঠলে শুকিয়ে চাপে সব, কিন্তু এই মুহূর্তে সকাল সকাল বাড়িতে ফিরে কাদা মাটি পেরিয়ে ঘর অবধি পৌঁছাতে বেশ বেগ পোহাতে হচ্ছে ঈশানের। কোনো মতে সালোয়ার ধরে সাবধানে পা টেনে টেনে ঘরের দুয়ারে পা রাখতে ভেতর থেকে বেরিয়ে আসে ঈশানীর মা রোকেয়া প্রাচে। এক হাতে সরু লাঠি, তার চোখে মুখে ভীষণ দুষ্টতা দেখেই বোঝাই যাচ্ছে ক্ষেপে আছেন তিনি। ভেতরের ঘর থেকে ঈশানের ছোট বোন উষার কান্নার আওয়াজ ভেসে আসছে। খানিকক্ষণ আগে যে উষার উপর দিয়ে এক ভয়াবহ টর্নেডো বয়ে গিয়েছে তা আর বুঝতে বাকি নেই ঈশানের।
ঘরের দুয়ারে ঈশানীকে দেখতে পেয়ে হাতে লাঠিটা কয়েক হাত দূরে ছুঁড়ে মেরে ওর দিকে দ্রুত কদমে এগিয়ে আসে রোকেয়া প্রাচী। ঈশানী তখনও সালোয়ার ছিটে আসা কাদামাটিগুলো হাতের সাহায্যে ঝাড়তে ব্যস্ত। ঠিক সেই সময়ে মেয়ের উদ্দেশ্যে ক্ষুদ্র আওয়াজে কথা ছড়েন রোকেয়া। এখন আসার সময় হলো, তোকে গত সপ্তাহে বাড়িতে আসতে বলিনি? মায়ের কথার তোড়ে জামা কাপড় হাত চালানো বন্ধ হয়ে গেল ঈশানের। ও চোখ তুলে মায়ের মমতাহীন চোখে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে শান্ত সাবলীল গলায় বলল, জয়া আন্টি আমাকে বসিয়ে বসিয়ে বেতন দেয় না মা। মাস শেষে যে টাকাটা তোমাকে পাঠাই তার বিনিময়ে আমাকে ফুল টাইম ডিউটি করতে হয়। যখন তখন চাইলেই তো আর আসতে পারি না। রোকেয়া প্রাচী স্বল্প শিক্ষিত মহিলা, তবে ঈশানীর মা হিসেবে বয়স তুলনামূলক কম। যদিও বা বৃদ্ধা না হতেই সংসারের ভারে বয়সের ছাপ স্পষ্টই হয়েছে তার চেহারার ভাঁজে। গমরঙা রাজহংসীর মতো গায়ের রং সেই কবে হারিয়ে গিয়েছে রোদে পুড়ে যাওয়া তামাটে বর্ণের আড়ালে। তবে ঈশানী যেহেতু তরুণী থেকে সবে সবে যুবতী বয়সে পদার্পণ করেছে, তাই এখন রোকেয়া বেগমের বয়সের ভারে হারিয়ে যাওয়া সেই গমরঙা গায়ের রংটাও সর্বাঙ্গে ধারণ করে বসে আছে ঈশানী। মেয়েটার দিনকে দিন সুন্দরী হচ্ছে। ঝলঝলে পান পাতার মতন কোমল চেহারা থেকে লাবণ্যতা আর মিষ্টতা যেন উপচে পড়ছে তার। কিন্তু এত সুন্দরী হয়ে লাভটা কি হলো? সেই তো সকলের আশা আকাঙ্ক্ষাতে এক বালতি জল ঢেলে দিয়ে পৃথিবীতে জন্মালো অদ্ভুত দেখতে একজোড়া গাঢ় নীল চোখ নিয়ে। কোনো ব্রিটিশ আমেরিকান হলে তাও মানা যেত, কিন্তু সাধারণ এক বাঙালি মধ্যবিত্ত ঘরে জন্মানো মেয়ের চোখের মনির রং যদি এমন গাঢ় নীল হয়, তাহলে মানুষ তো খিল্লি উড়াবেই। ছোটবেলা থেকে সাপের বাচ্চা, কালনাগিনী, জিনে ধরা, ভুজে ধরা এইসব শুনতে শুনতে বড় হয়ে উঠেছে ঈশানী। শুধু কি তাই? চোখের রঙের জন্য জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন পর্যন্ত তুলতে দ্বিধাবোধ করেনি মহল্লার মানুষ। আর তুলবেই বা না কেন? ঈশানী 14 গোষ্ঠীতেও এমন অদ্ভুত গাঢ় নীল চোখের দেখা মেলেনি কোথাও, অথচ মাঝখান থেকে মেয়েটার এমন সর্বনাশ হলো। সর্বনাশ? হ্যাঁ, রোকেয়া প্রাচী তো সেটাই মনে করেন। শুধুমাত্র এই নীল চোখের জন্যই ভালো ভালো ঘর থেকে বিয়ে সম্বন্ধে এসেও আবার মুখ ফিরিয়ে চলে যায় তারা। যেন মেয়েটা নিজের চোখ দুটোকে ঘষে মেজে নীল বানিয়েছে। সব দোষ ওর। বিয়ে দেওয়া যাচ্ছে না, পাত্রপক্ষরা দেখতে এসে এভাবে মুখ ফিরিয়ে নিচ্ছে, তো এটা সর্বনাশ নয় তো আর কি? কথাগুলো ভাবতে ভাবতে মুখের আদলে কাঠিন্যতা ভর করলো রোকেয়ার। তিনি মেয়ের পানে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলেন, আমাকে কাজ দেখাচ্ছিস? মাস শেষে বাড়িতে 2 টাকা দিস বলে মায়ের মুখে মুখে এভাবে তর্ক করছিস? এত বছর ধরে লালন পালন করে এই শিখিয়েছি তোকে আমি। বাঙালি মেয়েদের সেই এক ইমোশনাল ব্ল্যাকমেল। ঈশানী এগুলোতে অভ্যস্ত। মাতৃত্বের অধিকার খাটিয়ে কি করে কাজ হাসিল করে নিতে হয় সেটা খুব ভালোভাবে জানা আছে তার মার। ব্যাপারটা নতুন কিছু নয়। তাই মায়ের হাজারটা অভিযোগ শোনার জন্য ও আর দাঁড়িয়ে রইল না সেখানে, বরং মাকে উপেক্ষা করে পা বাড়ালো নিজের রুমে। ঈশানী যখন চুপচাপ চলেই যাচ্ছিল, ঠিক তখনই রোকেয়া প্রাচী কিছু ডেকে বললেন, নিজের ঘরে গিয়ে দরজায় খিল দাও আর যাই করো। বিকেলে ছেলের বাড়ির লোক আসছে, তখন যাতে আমার একবারও ডাকাডাকি করতে না হয়। মায়ের কথা শুনে ঈশানী হতাশা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মা আবারও? রোকেয়া প্রাচী কপালে তীক্ষ্ণ ভাঁজ টেনে শাসনের স্বরে বলেন, আবারও মানে? বিয়েটা যে হচ্ছে না সে খেয়াল আছে? তাছাড়া আমি খোঁজ নিয়ে দেখেছি, ছেলেটা অত্যন্ত ভদ্র আর সুদর্শন। আমি যেহেতু বলছি তার মানে এখানেই তোর বিয়ে হবে, আর একটাও বাড়তি কথা বলবি না। মায়ের কথার পাশে ঈশানীর অনেক কিছুই বলতে ইচ্ছে করলো, জোর গলায় চেঁচিয়ে বলতে ইচ্ছে করলো, প্রত্যেকবার আমাকে এভাবে জোকার কেন সাজাও মা? সেই তো সবাই আমাকে দেখেন নানান কথা বলবে, মুখ ফিরিয়ে চলে যাবে। আমার আত্মসম্মানটাকে আবার বারবার এভাবে ভেঙে গুড়িয়ে দেয়া কি খুব প্রয়োজন? অথচ মুখ ফুটে ঠোঁট নাড়িয়ে একটা কথাও বললো না ঈশানী। ঠোঁট উল্টে অপারক শুকনো চেহারা নিয়ে আস্তে আস্তে করে চলে গেল নিজের রুমে। পুরোনো আমলের ছোট্ট দোতলা বাড়ি ঈশানীদের। বাড়ির ভেতরের দিকটার কাজ সম্পূর্ণ হলেও বাইরের গাদানো ইটের সারি দিয়েই তৈরি করা দেয়াল, বালু সিমেন্টের আস্তর পড়েনি আজ অবধি, যার দরুন অযত্নে থেকে অসম্পূর্ণ রয়ে যাওয়া ইট কাঠের দেয়ালে
দীর্ঘ দিনের শ্যাওলা জমি একেবারে ভুতুরে বাড়িতে পরিণত হয়েছে পুরনো আমলের এই দোতলা বাড়িটি। ঈশানীর বাবা নেই, বহু আগে ইহকাল ত্যাগ করেছেন তিনি। বাড়িতে রোকেয়া বেগম, ছোট্ট বোন উষা আর ঈশানীর বৃদ্ধা নানি বসবাস করেন। আয়ের উৎস বলতে বাবার রেখে যাওয়া ছোট্ট অঙ্কের পেনশন আর ঈশানীর রোজগার ছাড়া এছাড়া মামা মামিরা সবসময় খোঁজ খবর রাখেন বলে বাড়িতে কোনো পুরুষের প্রয়োজনই হয় না ওদের। ছোট্ট সংসার খেয়ে পড়ে বেশ ভালোই দিন চলে যায়, অযথা দুঃখের হাতছানি নেই বললেই চলে। অথচ ঈশানীর হৃদয় মন জুড়ে অভিমানের পাহাড়। দুঃখরা যেন ওর চিরকালের সঙ্গী। ছোটবেলা থেকে মানসিক যন্ত্রণা সয়ে সয়ে অভ্যস্ত ঈশানী, যার ফলস্বরূপ এখন চাইলেও আর খুশি থাকাটা ভেতর থেকে আসে না। কেন যেন ঠোঁট হাসলেও হৃদয়টা হাসে না। আর ঈশানীর সবচেয়ে বেশি অভিমান মায়ের প্রতি। সেই অভিমানের অবশ্য যথেষ্ট কারণও রয়েছে। ঈশানীর মতে ওর মা ওকে ভালোবাসে না, কোনো দিনও বাসেও নি। ভালোবাসলে কি আর ছোট্ট ঈশানীকে একা ফেলে ওভাবে চলে যেতে পারত? ভাবনার এই পর্যায়ে এসে নিজেকে সংবরণ করলো ঈশানী। মনে মনে ভাবলো, থাক সেসব কথা, এখন ফ্রেশ হয়ে একটু ঘুমানো দরকার। সকাল সকাল জার্নি করে প্রচুর ক্লান্ত শরীরটা। সকাল করিয়ে দুপুর হয়েছে, অথচ এখনো রুম থেকে বের হয়নি ঈশানী। ওইদিকে ভাত খাওয়ার সময় হয়ে গেল। ঈশানীর নানি লাঠি ভর করে ডাইনিংয়ে এসে উষাকে শুধালেন। মাইয়াটা আজকাও আসে নাই? উষা খাবারের লোকমা মুখে তুলতে তুলতে বলল। এসেছে নানি, আপু রুমেই আছে। উষার কথা বৃদ্ধা বোধহয় সন্তুষ্টই হলেন। তিনিও খুব করে চাইছেন এই সুন্দরী যুবতী নাতনিকে বিয়ে দিয়ে তার মেয়েটার কাঁধ হালকা করতে, কিন্তু বিধি পাম এত সুন্দরী হওয়া সত্ত্বেও পাত্রপক্ষের মন কাটতে সক্ষম হয়নি তার নাতনি। ঈশানীর নানির অবশ্য উপরওয়ালার খুব ভক্তি। তিনি বিশ্বাস করেন উপরওয়ালা যার সাথে তার নাতনির ভাগ্য বেঁধে দিয়েছেন সে হয়তো এখন এসে পৌঁছায়নি, ওই জন্যই বিয়েটা হচ্ছে না। যখন সে চলে আসবে তখন উপরওয়ালার ইচ্ছায় বিয়েটাও পূর্বাভাসবিহীন ঝড়ের মতোই সম্পূর্ণ হয়ে যাবে। কেউ আটকাতে পারবে না, কেউ না। ও বলি, কি ভাবছো? উষার কথায় ধ্যান ভাঙে নানির। তিনি বুঝে পান না এই টুকুনিদের ইঞ্চির মেয়ের কথাবার্তার ছিরি এত খারাপ কেন। ওই ঈশানী তো এমন না, নিশ্চয় বাপের গোষ্ঠীর মতোই হয়েছে মেয়েটা, একেবারে থেরে বচ্চা। উষা খাচ্ছে আর নানির কুচকে যাওয়া গভীর চোখ মুখের দিকে তাকে কুটি কুটিয়ে হাসছে দেখে মনে হচ্ছে নানিকে খেপিয়ে বেশ আনন্দই পেয়েছে সে। বজ্জাত সেমরি দাতাল গলা হান না হাইসা খাওন খা, আমার লগে মস্কারা করতে আইলে লাঠি দিয়া ঠ্যাং ভাঙ্গা দিমু। ছোট্ট নাতনিকে একরাশ বকাঝকা দিয়ে তেলে বেগুনে জ্বলতে জ্বলতে ডাইনিং ত্যাগ করে ঈশানীর নানি। উদ্দেশ্য বড় নাতনিটাকে খেতে ডাকা। ওইদিকে খাবার চিবুতে চিবুতে ভেঙচি কাটে উষা বলে, বুড়ির তেজ কমেনি এখনো? কথা তো না যেন মুখ থেকে বের হওয়া আগুনের বারুদ। ইস্যু, আরে ওই ইস্যু, খাওন খাইতি না? দুপুর তো যাইতাছে গা, আর একটু পরে পোলার বাড়ির লোক আইয়া পড়বো তো। নানি চেঁচামেচির তোপে পরে ঘুমটা আরো গাঢ় হলো না ঈশানীর। অগত্যা করণীয় কিছু না পেয়ে তাড়াহুড়ো পায়ে এগিয়ে এসে দরজাটাই খুলেছে। ওকে দেখতে পেয়ে নানি ঘাড় ঘুরিয়ে ধীর পায়ে পিছু হাঁটতে হাঁটতেই বললেন, আয় আয় খাইতে আয়। একটা দীর্ঘশ্বাস ফেলে গায়ে ওড়না চড়িয়ে নানির পেছন পেছনে বেরিয়ে এলো ঈশানী। খাবার টেবিলে এসে বসতেই চোখ গেল ছোট্ট বোন উষার দিকে। যদিও বা উষা ঈশানীর আপন বোন নয়, তবে যেহেতু সহোদরা তাই ঈশানী ওকে আপন বোনের মতো স্নেহ করে, অধিকার খাটিয়ে শাসনও করে অনেক সময়। উষার ক্ষেত্রেও তাই। বড় আপুকে সে ভীষণ ভালোবাসে। আপুর চুপচাপ স্বভাবের কারণে একটু একটু ভয় পায় অবশ্য। তবে ওরা একই পিতার সন্তান নয়, সেটা ওদের মাঝে আন্তরিকতার জোয়ারে বহু আগে চাপা পড়ে গিয়েছে। নিজের প্লেটে খাবার নিতে নিতে উষার দিকে তাকিয়ে গম্ভীর গলায় ঈশানী শুধালো, তোর না ক্লাস টেস্টের রেজাল্ট বেরিয়েছে, পাশ করেছিস তো? বড় আপুর কথার জবাবে দেয় না উষা। চুপচাপ মুখ কাচুমাচু করে বসে রয় মাথা নুয়ে। ওপাশ থেকে তিরস্কার করে নানি বলে ওঠে, ফেল করছে তোমার বইনে। নানির কথা শুনে ঈশানী অবাক হয় না, প্রত্যুত্তর করে হ্যাঁ বা না কিছু বলেও না। এইটুকুই মেয়ে ক্লাস টেস্টে ফেল করেছে, এটা নিশ্চয়ই কোনো বড় অপরাধ নয়। ঠিক মতো গাইড করলে নিশ্চয়ই পরের বার ভালো করবে। তবে ঈশানী ভাবনা ছেদ ঘটিয়ে রোকেয়া প্রাচী বলে ওঠেন,
বড়টার একটা ব্যবস্থা করি, তারপর এটারও ধরবো। মা কিসের ইঙ্গিত দিয়েছেন ব্যাপারটা বোধগম্য হতেই তৎক্ষণাৎ প্রতিবাদ করে উঠে ঈশানী। কি সব বলছো মা তুমি? উষার বয়স মাত্র 11 বছর। গলার আওয়াজ ক্ষীণ অথচ কথার পারদে প্রতিবাদের ঝংকার। মেয়ের কথা কানে তুললেন না রোকেয়া। খাবার খেতে খেতে তিনি বললেন, উষার কথা তোর না ভাবলেও চলবে, নিজের একটা ব্যবস্থা হয় কিনা সেটা নিয়ে ভাব। যদিও বা ঈশানী জানে না বিয়ে হওয়ার সঙ্গে ব্যবস্থা হওয়ার সম্পর্কটা ঠিক কোথায়। রিজিকের মালিক তো উপরওয়ালা, তাহলে ওকে কেন বোঝা মনে করা হচ্ছে এই পরিবারে? প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারই কি এটা হয়ে থাকে জানা নেই ঈশানের। তবে ওর সাথে শুরু থেকেই এটা হয়ে আসছে। ইন্টারমিডিয়েট পাস দেওয়ার পরে ইউনিভার্সিটিতে আর পড়ার সুযোগ হয়ে ওঠেনি ঈশানের, কারণ তখন থেকে পড়াশোনাটা বন্ধ করে ঈশানীকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল রোকেয়া প্রাচে। তারপর যখন অনেক চেষ্টা করেও মেয়ের বিয়েটা হচ্ছিল না, তখনই মহল্লার মানুষের কথা থেকে বাঁচতে নিজ উদ্যোগে ঈশানীকে কাজের সন্ধানে চিটাগাং তিনি পাঠিয়ে দেন। জয়া আন্টির ক্যাফেতে ঈশানীর চাকরিটা মায়ের সুপারিশই হয়েছিল, কারণ জয়া আন্টি ছিলেন রোকেয়া পূর্ব পরিচিত। এই যে মায়ের কথা মতো পড়াশোনা বাদ দিতে হয়েছে, তার হাতের পুতুল হয়ে জীবন পার করতে হচ্ছে, তাকে কি ঈশানীর একটু আফসোস হয় না? হয়তো খুব আফসোস হয়। ঈশানী তো নিঝুমের মতো পড়াশোনা করতে ইচ্ছে করে। নিঝুম মতো মধ্যবিত্ত পরিবারের মেয়ে কই? ওকে তো পড়াশোনা বন্ধ করে দেওয়ার জন্য জোর জবরদস্তি করে না। ওকে তো কদিন বাদে বাদে পাত্রপক্ষের সামনে নিজেকে জাহির করার জন্য বাড়িতে ফিরতে হয় না। অথচ ঈশানীকে এমন অনেক কাজ করতে হয় যা ওর ইচ্ছের একেবারে পরিপন্থী। ফেমিনিস্টদের ভাষায় এটাকে টর্চার বলে ভুল হবে না অবশ্য। অথচ ঈশানী মেয়েটা ফেমিনিস্টদের মতো প্রতিবাদ করে না। প্রতিবাদ যে কি করে করতে হয় সেটাই ভুলে গিয়েছে হয়তো, কারণ ছোটবেলা থেকে ওকে কড়া শাসনে রেখে এভাবে তৈরি করা হয়েছে। তোতা পাখির মতন একটাই বুলি গেলানো হয়েছে যে এই পরিবারে মায়ের কথাই শেষ কথা। একই রুমের মধ্যে বসবাস করেও নিঝুম আর ঈশানীর গল্পটা ঠিক কতটা আলাদা, কতটা বিপরীত সেই ভেবেই ভাত সাজানো প্লেটের দিকে তাকিয়ে মনে মনে নিজেকে নিজে তাচ্ছিল্য করে কিছুক্ষণ হাসলো ঈশানী। বর্ষাকালে যেখানে সূর্যই ওঠে না ঠিক মতো, সেখানে সূর্যাস্ত তো বিলাসিতা মাত্র। তবুও দুপুরবেলার সেই ফকফকা উজ্জ্বলতা হারিয়ে গিয়ে কিছুটা কালো হয়ে এসেছে ধরনী। বোধ হয় সন্ধ্যা করিয়ে এলে বৃষ্টি হবে আবারও। এই কালো গোধূলির মাঝে পাত্রপক্ষের বাড়ি থেকে লোক এসেছে ঈশানীকে দেখতে। অনেক বেশি লোকজন নয়, এই হাতে গোনা কয়েকজনই এসেছেন, তারই মধ্যে ছেলের মাও রয়েছেন। আলাপচারিতা আর কুশল বিনিময় পর্ব শেষ হলে রোকেয়া প্রাচী নিজেই সাথে করে নিয়ে আসেন ঈশানীকে। আলাদা কোনো সাজসজ্জা নেই ওর মাঝে, শাড়িটা অবধি পরেনি। ভিন্নতা যদিও লক্ষ্য করতে হয়, তাহলে মাথা এক ফালেই ঘোমটা টেনেছে শুধু। মেয়েকে নিয়ে এসে সবার সামনে বসিয়ে দিয়ে ছেলের মায়ের দিকে তাকিয়ে রোকেয়া প্রাচী কিছুটা ইতস্তত গলায় শুধালেন, সে কি আপা, মাহিন আসেনি? মায়ের এইটুকু কথাতে ঈশানী বুঝলো যার জন্য আমাকে দেখতে আসা হয়েছে তার নাম মাহিন। আচ্ছা শুধুই কি মাহিন, আগে পরে কিছু নেই? নিজের অজান্তে এই অদ্ভুত প্রশ্নটা খেলে গেল ঈশানীর মস্তিষ্কে। ওর এই অগভীর ভাবনা সুতো ছিল মাহিনের মায়ের কথা। তিনি মৃদু এসে রোকেয়া প্রাচীকে আশ্বস্ত করে বলেন, মাহিন একটু জরুরি কাজে ঢাকায় গিয়েছে আপা, তাই এখানে আসতে পারেনি। তবে আমরা ওর পুরোপুরি সম্মতি নিয়ে এখানে এসেছি। যদিও মাহিনের মামুনির কথাগুলো খানিকটা গলায় আটকে আসছিল, তবুও তার কথায় ধাতস্থ হলেন রোকেয়া প্রাচী। হাসুচপ মাথা নাড়িয়ে স্বস্তি নিঃশ্বাস ছেড়ে বললেন, বুঝতে পেরেছি আপা। মাহিনের মা এবার ঈশানীকে ডেকে বললেন, ঈশানী আমাদের দিকে একটু তাকাও মা। কোনরূপ কপটতা অবলম্বন না করে আস্তে করে তাকালো ঈশানী। সঙ্গে সঙ্গে পাশ থেকে ভূত দেখার মতো আটকে উঠলেন মাহিনের ফুপি। তিনি বিচলিত কণ্ঠে বলেন, এ কি, তোমার চোখের মনি এমন নীল কেন? কি লাগিয়েছো চোখে? ভদ্রমহিলা আরো কিছু বলার আগে তার কথা মাঝপথে আটকে দিয়ে মাহিনের মা কিঞ্চিত ধমকে উঠলেন তাকে। আহ, চুপ করবে তুমি? অতঃপর ঈশানীর দিকে দৃষ্টিপাত করে মিষ্টি হেসে তিনি বললেন, তুমি খুব সুন্দর ঈশানী মা, তোমার চোখ দুটো অসম্ভব সুন্দর। আমি মুগ্ধ হয়েছি তোমার চোখের সৌন্দর্য দেখে।
সত্যি উপরওয়ালার সৃষ্টি অতুলনীয়। আর আমি এও জানি আমার মাহিন তোমার এই চোখ দুটো দেখে আমার মতোই মুগ্ধ হবে। জীবনে প্রথমবার ফর দ্য ফার্স্ট টাইম ঈশানী নিজের ভেতরে নিজেকে এক সুপ্ত আত্মবিশ্বাস অনুভব করলো হুট করে। সকল জড়তা ঝরঝরিয়ে পড়ে গিয়ে মনের মাঝে এক অযাচিত প্রশ্ন উকি দিল ওর। সত্যি আমার চোখ দেখে কেউ মুগ্ধ হবে, আমার প্রেমে পড়ে যাবে? তাহলে কি নিঝুমই ঠিক বলেছিল, এই নীল চোখ আমার জন্য আশীর্বাদ স্বরূপ? এখনো বিশ্বাস করতে পারছে না ঈশানীর ভঙ্গুর হৃদয়। ছোট্টবেলা থেকে আত্মবিশ্বাস ভেঙে যেতে যেতে এখন একরকম প্রশংসা কিংবা কারো উপদেশ পেলে সেটাকে নিছকই করুণা মনে হয় ঈশানের। কিন্তু সামনে যে মাহিনের মা নামক ভদ্র মহিলা বসে আছেন, তিনি তো আর করুণা দেখানোর মতো কেউ নন। তাহলে কি উনি সত্যি কথাই বলছেন? ঈশানীর মন গহীনে দানা বাঁধা হাজারটা অযাচিত প্রশ্নের একত্রে উত্তর দেওয়ার মতোই নিজের ব্যাগ থেকে সোনার চেইন বের করে ওর গলায় পরিয়ে দিলেন মাহিনের মা। পর মুহূর্তে রোকেয়া প্রাচীর দিকে তাকিয়ে সম্মোহিনী হাসি দিয়ে তিনি বলেন, আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে আপা, তাই আমানত করে রেখে গেলাম। জবাবে মাহিনের মাকে একগাল হাসি উপহার দিয়ে জলদি চোখের ইশারায় ঈশানীকে পায়ে হাত দিয়ে সম্মান করার নির্দেশ দিলেন রোকেয়া প্রাচী। ঈশানী মায়ের কথা মতো শুকনো মুখে তাই করলো একে একে সকলকে। আর এভাবেই ক্ষণিকের মধ্যে একজন অচেনা অদেখা পুরুষের বাধ্যতায় রূপান্তরিত হলো ঈশানী। অবশেষে রাতের বেলা খাওয়া দাওয়া করে এই সপ্তাহের শেষের দিকে বিয়ের দিন ঠিক করে ঈশানীদের বাড়ি থেকে বিদায় নিয়েছিল মাহিনীর পরিবার। সেবার জয়া আন্টির বাড়ি আর ফোন কলের অত্যাচারে বাগদানের পরের দিনই তাড়াহুড়ো করে চিটাগাং ফিরে এসেছিল ঈশানী। ফেরার আগে মাকে কথা দিয়ে এসেছে যে করেই হোক বিয়ের আগের দিন যথাসময় বাড়ি পৌঁছে যাবে সে। এদিকে পতেঙ্গা ফিরতেই জয় আন্টি শুয়ে কি সপ্তাহ বাদে আবার বাড়িতে যাবে শুনতেই তো ঈশানীকে তখনই কাজ থেকে বের করিয়ে দেয়। পরে অবশ্য জিসান বুঝিয়ে শুনিয়ে ঠান্ডা করেছিল জয় আন্টিকে। আমি কথা বলবো ঈশানীর সঙ্গে, তুমি রাগ করো না আন্টি। বলেছিল জিসানের কথা আশ্বস্ত হয়ে তখনকার মতো নিজেকে সংবরণ করেছিল জয় আন্টি। ওদিকে জিসান যখন আগ বাড়িয়ে ঈশানীর কাছে জানতে চায় দুদিন আগে ফিরলো, এখন আবার সপ্তাহ শেষে কেন বাড়িতে যেতে হবে সে প্রশ্নের কোনোরূপ জবাব দেয়নি ঈশানী, বরং এড়িয়ে গিয়েছে সুকৌশলে। অতঃপর জিসান যখন পার্ট টাইম শেষে ক্যাফে থেকে বেরিয়ে গিয়েছে তখন ঈশানী নিচে গিয়ে জয় আন্টিকে অনুরোধের স্বরে বলেছে যে আগামী সপ্তাহে ও ওভারটাইম করতে চায়। রাত 10টার জায়গায় 12টা হলেও সমস্যা নেই, ও পারবে, কিন্তু তার বিনিময়ে কোনো কৈফিয়ত ছাড়াই ছুটি চায় ঈশানী। জয় আন্টি ব্যবসায়ী মানুষ, কি করলে সবচেয়ে বেশি লাভ হবে সেই দিক বিবেচনা করেই সবসময় সিদ্ধান্ত নেন তিনি। ঈশানীর ক্ষেত্র তাই করলেন। যেহেতু জায়গাটা ট্যুরিস্ট এরিয়া, তাই এখানে রাতের বেলাতেও কাস্টমারের অভাব নেই কোনো। ঈশানীকে খাটিয়ে যদি কিছু বাড়তি ইনকাম করা যায় তাহলে ক্ষতিটা কোথায়? মনে মনে দারুণ এক মতলব এটি খুশিতে উৎফুল্ল হয়ে উঠে জয় আন্টির মন মস্তিষ্ক। তবে ভেতরে ভেতরে মাত্রাতিরিক্ত খুশিকে দমিয়ে চোখে মুখে কৃত্রিম গাম্ভীর্য ধরে রেখে সহসাই উত্তর দিলেন তিনি। বললেন, ঠিক আছে, তাই হবে। আগামী এক সপ্তাহ তুমি রাত 12টা পর্যন্ত ওভারটাইম করবে, বিনিময়ে পরের এক সপ্তাহ বিনা কৈফিয়তে তোমার ছুটি। অবশেষে জয়া আন্টির শর্ত পূরণ করতে গত 5 দিন যাবৎ একটানা 9টা টু 12টা ক্যাফেতে ডিউটি করছে ঈশানী। গত 5 দিনে 2 দিন মাত্র বাসায় ফিরতে পেরেছিল ও বাকি 3 দিন গাড়ি না পেয়ে ক্যাফেতেই রাত কাটিয়ে দিয়েছে। রাত জেগে কাস্টমারদের জন্য কফি বানানো আবার সার্ভ করা, গত এক সপ্তাহ ধরে এক হাতে কাজগুলো করতে করতে হাঁপিয়ে উঠেছে মেয়েটা। তবে হাল ছাড়েনি। জিসান জানলে অবশ্য ঠিকই কোনো না কোনো ছুতো ঈশানীকে সাহায্য করার জন্য থেকে যেত ক্যাফেতে, কিন্তু ঈশানী সেই পথটাও খোলা রাখেনি। জয় আন্টিকে অনুরোধ করে বলে দিয়েছে যাতে কিছুতেই ওভারটাইমের ব্যাপারটা না জানে জিসান। কারণ আর যাই হোক নিজের প্রয়োজনে অন্যকে খাটানোর মতন মানসিকতা কিংবা ইচ্ছে কোনোটাই নেই ঈশানীর। রাত 12:30 নাগাদ ক্যাফের দরজা জানালাগুলো ভালো মতো লক করে আজ 5ম দিনের মতো নিজের ওভারটাইমের ডিউটি ইতি টেনেছে ঈশানী। বাকি আছে শুধু একদিন। কাল জয়া আন্টিকে বুঝিয়ে শুনিয়ে রাত 9টার মধ্যে বেরিয়ে বাস কিংবা ট্রেন ধরে বাড়ি ফিরতে পারলেই হলো, ব্যাস সকল ঝামেলার অবসান। নিজের জড়ো হওয়া ভাবনা নিজেই স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলো ঈশানী। অতঃপর গ্লাসের এপাশ থেকে আরও একবার সূক্ষ্ম দৃষ্টিতে ক্যাফের ভেতরটা পরখ করে নিল ও।
ঠিক এমন সময় একদম হুট করে নিজের এক হাত চেপে ধরে ক্যাফের সামনে কাচের দেয়ালে হেলান দিয়ে ঠাস করে বসে পড়লো এক লোক। পুরো ফুটপাত তখন নিস্তব্ধতায় ছেয়ে আছে। চারপাশে মানুষের পদচারণার আওয়াজ পর্যন্ত নেই। অদূরে ঝিঝি পোকা ডাকছে শুধু, সেই সাথে কিছু পড়ার বিকট শব্দ হচ্ছে। কিন্তু কিসের শব্দ হচ্ছে আর কান পেতে শোনার মতন অবস্থায় নেই ঈশানী। কারণ একটু আগের ঘটে যাওয়া আকস্মিক ঘটনা এখনো থরথর করে কাঁপছে ওর তনু শরীরটা। হুট করেই এমন একটা সময় এভাবে একটা অচেনা লোকের আবির্ভাব ঈশানীর কলিজা কাঁপিয়ে দিয়েছে। চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে ভীষণ ভয় পেয়েছে মেয়েটা। তবুও ভেতরটা অনেকটা সাহস সঞ্চয় করে কাঁপতে কাঁপতে শুষ্ক একটা চোখ গিলে লোকটার পানে দৃষ্টি নিক্ষেপ করলো ঈশানী। দেখলো কালো হুড়ি, কালো ব্যাগি প্যান্ট, কালো মাস্ক আর কালো ক্যাপ, মোট কথা আগাগোড়াই কালো দিয়ে মোড়ানো একটা লোক। এত রাতে এমন একটা লোককে এভাবে হুট করে ক্যাফের সামনে বসে পড়তে দেখে যে কেউই ভয়ে আটকে উঠবে, এটি স্বাভাবিক। লোকটা নিজের বাম হাত দিয়ে ডান হাতটা চেপে ধরে মাথা নিয়ে বসে আছে তখন থেকে। রাস্তায় মূর্তিমান হয়ে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টের আলোয় ঈশানী আরেকটু ভালো করে লক্ষ্য করতেই বুঝলো লোকটা ডান হাতে থেকে অনর্গল রক্তই ঝরে পড়ছে। তা দেখে আতঙ্কে আপনা আপনি মুখের উপর হাত চলে গেল ঈশানীর। নিজের অজান্তে মুখ ফুটে ঈশানী বলে উঠল, কে আপনি? কি হয়েছে? আপনার হাত দিয়ে তো পানির মতো তাজা রক্ত গড়িয়ে পড়ছে। ঈশানীর মুখ থেকে বাঁকো কটা বের হতে আচমকা ঘাড় ঘুরিয়ে ওর নিলম্বর চোখের দিকে দৃষ্টিপাত করলো লোকটা। রাতের বেলা মাস্ক পরিহিত লোকটার হঠাৎ চাউরিতে ভয় অন্তরাত্মা সব কেঁপে উঠল ঈশানীর। কলিজাটা যেন খামচে ধরল ভয়ানক করে নরপিশাচ। লোকটা পলক ফেলছে না, শুধু এক ধ্যানে তাকিয়ে আছে ঈশানীর পানে। মৃত মানুষের মতো নির্জীব সে দৃষ্টি। এহেন অবস্থায় একটু দূরে সরে গেল ঈশানী। অতঃপর প্রথমে এক কদম দু কদম পা ফেলে এরপর তাড়াহুড়ো করে এক ছুটে দৃশ্যপটের আড়াল হয়ে গেল মেয়েটা। ঈশানী কিছু না বলে এভাবে হুট করে ছুটে চলে গেল কালো মাস্কের আড়াল থেকে। রাজবাড়ি আওয়াজে রাতে ধস চেপে বিড়বিড়ালো লোকটা। Fucking brown people. কিন্তু আশ্চর্যের বিষয় হলো রাত থেকে দিন পাল্টে যাবার মতো ক্লাইম্যাক্স পাল্টে যায় কিছুক্ষণ পরে। কারো ছুটে আসার আওয়াজে কিঞ্চিত মাথা তুলে এই লোকটা দেখতে পেল একটু আগে সেই মেয়েটা আবারও ফিরে এসেছে ওর তার নিকটে। প্রথমে ভয় পেয়ে পালালো, এখন আবার ছুটে এলো। কি অদ্ভুত! ঈশানী ছুটে এসে লোকটার মুখোমুখি হয়ে বসে হাঁপাতে হাঁপাতে বলল, কোথাও কোনো ফার্মেসি খোলা পেলাম না, তাই গজ কিনতে পারিনি। এরপর নিজের গলায় পেঁচানো হাফ সিল্কের ওড়নাটা তাড়াহুড়ো করে খুলে একটু ইতস্তত ভাবে সেটা দিয়ে লোকটা ডান হাতটা বেঁধে দিতে দিতে বলল, আপাতত এটা পেঁচিয়ে রাখুন, রক্ত পড়া কমে যাবে আশা করি। তারপর কাল সকালে ডক্টরকে দেখিয়ে মেডিসিন খেয়ে নেবেন, কেমন? এখন আমি আসছি। এক নাগারে কথাগুলো শেষ করে তাড়াহুড়ো পায়ে জায়গাটা ত্যাগ করে ঈশানী। ওইদিকে আহত লোকটা এখনো অনুভূতিহীন শূন্য চোখে এক ধ্যানে চেয়ে আছে ঈশানীর যাওয়ার পানে। এদিকে দ্রুত কদমে বাসায় ফেরার পায়তারা করছে ঈশানী। এখন ভালো ভালো একটা সিএনজি পেয়ে গেলেই এমনিতেই অদ্ভুত লোকটার পাল্লায় পড়ে কত দেরি হয়ে গেল সে ভেবে আরো দ্রুত পা চালাতে শুরু করে ঈশানী। ঠিক সেই সময় কোথা থেকে যেন ছুটে এসে ওর রাস্তা মারিয়ে দৌড়ে চলে যায় একটা কালো কুচকুচে নেউটে বিড়াল। আচমকা ঘটনায় আরো একবার একটা ঝটকায় খেলো ঈশানী। বারংবার এমন ভয় পেয়ে পেয়ে মেয়েটার মাথায় ঘুরে উঠেছে। আজ হচ্ছেটা কি ওর সাথে? এই মাঝরাতের নির্জন রাস্তায় দাঁড়িয়ে হুট করে এই মনটা কেমন কুকাইতে শুরু করে ঈশানীর। কোনো কালে কুসংস্কার কুপ্রথা বিশ্বাস না করা মেয়েটা আজ হঠাৎ মনে মনে বলতে শুরু করে, নানি বলতো কালো বেড়াল রাস্তা কাটা একদম ভালো নয়, বিপদের লক্ষণ। তার মানে কি আমার সাথে ভবিষ্যতে খারাপ কিছু হতে চলেছে?